তাহলে আমাদের ওয়েবসাইটের সাথে গুগলের যে লেনদেনটা ঘটে, তথ্যের যে লেনদেনটা ঘটে, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ এসইওর কার্যক্রম। এগুলো হচ্ছে কার্যক্রম। তারপরে যে রেজাল্টটা আসবে আমাদের তথ্য সাবমিট করার পরে গুগল এটাকে কত নম্বর পেজে রাখবে, কি রাখবে, এটা হচ্ছে তার ব্যাপার। তবে এই সার্চ রেজাল্টে আসতে পারাটাই হচ্ছে আমাদের মূল কাজ। তো এখানে আমি বলেছিলাম সবাই একটু স্ক্রিনের দিকে তাকানো, স্ক্রিন অন করি নাই না? আচ্ছা, এসইও কয় রকম ভাবে করা যায় হাফিজ? হ্যাঁ, দুই ভাগে। কি কি? হ্যাঁ, একটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন আর একটা হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন। আমরা এই অফ পেজ এবং অন পেজ এই দুইটার ডেফিনেশন সম্পর্কে বুঝতে পারছি কি? ক্লিয়ার ধারণা আসছে? যদি ক্লিয়ার ধারণা না আসে আমি একটু বলবো। আচ্ছা, অন পেজ অপটিমাইজেশনটা হচ্ছে একটা ওয়েবসাইটের অনার তার ড্যাশবোর্ডের ভিতরে থেকে যে ধরনের কার্যক্রমগুলো করে থাকে, যেমন ওয়েবসাইটে পোস্ট করা, কিওয়ার্ড রিসার্চ করা, মেটা ট্যাগ দেওয়া, অ্যানালাইটিক্স সেট করা, ওয়েবমাস্টার টুলসে সাবমিট করা, এই সমস্ত কাজগুলো হচ্ছে অন পেজ অপটিমাইজেশনের আয়ত্তভুক্ত। কিন্তু এটাকে টোটালি আমরা বলতে পারি যে একজন ওয়েবসাইটের মালিক সে তার ড্যাশবোর্ডের ভিতর থেকে যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। আর বাইরে থেকে যেসব প্রচারণা করা হয়, যে মার্কেটিংগুলো করা হয়, এভাবে বলতে পারি আমরা, বাইরে থেকে ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে যে ধরনের মার্কেটিংগুলো করা হয় সেটা হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন। একদম ক্লিয়ার ধারণা। এই কনসেপ্টটুকু বুঝতে পারলে আমরা পরবর্তীতে স্লাইডে যাব আর কি। বুঝতে পারছেন কি অন পেজ অফ পেজ? ওকে, তাহলে আমরা গত ক্লাসে আরেকটু বলেছিলাম যে ওয়েবসাইট রেডি করতে হবে। এখন শুরুর দিকে আমরা একটু আলোচনা করেছিলাম যে গুগল একটা সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে থাকে, তাই না? এটা নিয়ে আলোচনা করেছিলাম যে ক্রাউলার আসে, সেই ক্রাউলার আমার ওয়েবসাইট থেকে তথ্য নেয়, নিয়ে সে তার তথ্য ভান্ডারে রেখে দেয়। যে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এভাবে পড়ছিলাম না আমরা? ওকে, তো এই যে আমরা কাজগুলো করব, এর কারণে গুগলের একটা নির্দিষ্ট নিয়ম আছে। গুগলের সার্চ ইঞ্জিনে আসতে হলে গুগলের যে নিয়মটা আছে সেটা আমাকে মানতে হবে। কি নিয়ম আছে? অসংখ্য নিয়ম আছে। তার মধ্যে একটা নিয়ম হচ্ছে ওয়েবসাইটকে রেডি করতে হবে, যেন আমি সেই নিয়মের মধ্যে পড়ি। বুঝতে পারলাম? আমি যে সার্চ ইঞ্জিনে আমার ওয়েবসাইটটা সাবমিট করাবো বা সার্চের রেজাল্টটা আসতে চাই, এর জন্য আমাকে আগে আমার ওয়েবসাইটটা রেডি করতে হবে। যেমন স্কুলে যাওয়ার জন্য আমার কি কি প্রয়োজন? ড্রেস আপ করতে হবে, তারপরে না আমি অ্যাসেম্বলিতে দাঁড়াতে পারবো, তাই না? ঠিক বিষয়টা এরকম। তো এটা আগে আমাকে ড্রেস আপ করাতে হবে, আমাদের ওয়েবসাইটটাকে একটা পর্যায়ে নিয়ে আসতে হবে, দেন আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে পারবো। এই পর্যন্ত ছিলাম গত ক্লাসে, তাই না? এটা নিয়ে কে কতটুকু রিসার্চ করেছেন? আচ্ছা, এখন আমি স্টার্টিং এর আগে বলে দিই, প্রত্যেককে আমি একটা একটা করে বলবো। আমি প্রত্যেকটার স্পেলিং মানে এবং কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। এরপরে আপনাদের প্রত্যেককে জিজ্ঞেস করব, সেভাবে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? এসইওতে প্রায় শোনা যায় এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং অর্থ, ইউআরএল এবং লিঙ্ক। যেমন আমরা যখন কোনো ওয়েবসাইটে ভিজিট করতে চাই তখন কিন্তু গুগলে আমাদের ইউআরএল বা লিঙ্ক লিখতে হয়, তাই না? যেমন গুগলের ইউআরএল কি? www.google.com, facebook.com, instagram.com, এ হচ্ছে সংক্ষিপ্ত ব্যাপার। ওকে, এরপরে হচ্ছে ভিজিটর হচ্ছে, এটা হতে পারে আমার প্রোফাইলেরও একজন ভিজিটর হতে পারে। আমার ফেসবুক প্রোফাইলের ইউআরএল আমি আপনাদের গ্রুপে এখন শেয়ার করে দিলাম, আপনারা সবাই এটাতে ভিজিট করলেন। কিন্তু এখানে মূলত যে ভিজিটরকে বোঝানো হয়েছে সেটা হচ্ছে আমার ওয়েবসাইটের ভিজিটর। আমার ওয়েবসাইটে কতজন ট্রাফিক আসতেছে, এই ভিজিটরকে আরেকটা নামে কল করা হয়, সেটা হচ্ছে ট্রাফিক।
এবং ভিজিটর দুইটা একই জিনিস। আমি আমার ফেসবুকে আমার ওয়েবসাইটের লিঙ্কটা পোস্ট করে দিলাম, দেয়াতে আমার যে ফ্রেন্ডগুলো ছিল ফেসবুকে সবাই ওইটাতে ভিজিট করে করে দেখতেছে, তাই তো ড্রিম আইটির এটা হচ্ছে ওয়েবসাইট, দেখি তো কী কী সেবা আছে। যারা আমার ওয়েবসাইটে আসলো তারাই হচ্ছে ভিজিটর বা ট্রাফিক। ঠিক আছে, এই এই শব্দগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। আর এসিওর মধ্যে সবচাইতে ব্যবহারকৃত শব্দ এই কটাই, এর বাইরে তেমন কোনো কিছুই নাই। আপনারা যদি এই 10টা সম্পর্কে যথেষ্ট কনসেপ্ট রাখতে পারেন, এসিও আপনার কাছে ইজি, আর কিছু লাগবে না। এরপরে হচ্ছে কিওয়ার্ড। সাধারণত ভিজিটররা মানে আমরা গুগলে যা লিখে সার্চ করি সেটাই হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, তাহলে কিওয়ার্ড সম্পর্কে ধারণা পেলাম। এবার হচ্ছে মেটা ট্যাগ। এই যে বলছিলাম যে সার্চ ইঞ্জিনের কিছু ক্রাউলার আছে যারা আমার কাছ থেকে এসে আমার ওয়েবসাইট থেকে এসে তথ্য নিয়ে যাবে, তাই না? তথ্য নেওয়ার জন্য গুগল কোনো মানুষ না, গুগলের ক্রাউলার বা স্পাইডার এসে তথ্য নিবে। এই তথ্য নেওয়ার জন্য তারা আবার বাংলা, ইংলিশ, বিভিন্ন আমাদের দেশে পৃথিবীতে অনেক ভাষা না, এত কিছু বুঝে না। তারা বুঝে হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, সেটা কি কোডিং, যার মাধ্যমে ওয়েবসাইট তৈরি হয়। এই যে কোডিং, এই কোডিংয়ের মাধ্যমে গুগলকে বোঝাতে হয় যে আমার এই ওয়েবসাইটটা কী সম্পর্কে। যদি ধরে নিচ্ছি আমি ড্রিম আইটিকে এসইও করবো, ড্রিম আইটির যে ওয়েবসাইটটা আছে, তাহলে কোডিংয়ের মাধ্যমে বোঝাতে হবে যে এইটা হচ্ছে ড্রিম আইটির ওয়েবসাইট, এই ওয়েবসাইটে বিভিন্ন সেবা প্রদান করা হয়। ডিজিটাল মার্কেটিংয়ের যত সার্ভিস আছে, গ্রাফিক্স ডিজাইনের যত সার্ভিস আছে, ওয়েবসাইট ডিজাইনের যত সার্ভিস আছে, সব কিছু ড্রিম আইটি থেকে প্রোভাইড করা হয়। তো শুধুমাত্র গুগলকে বোঝানোর জন্য যে স্পেশাল কোডটা লেখা হয়, এইটা হচ্ছে মেটা ট্যাগ। আমার ওয়েবসাইটটা কি সম্পর্কিত এইটা আমি গুগলকে বোঝাতে চাই, যে লেখাটা লেখা হয় সেটা হচ্ছে মেটা ট্যাগ। বুঝাতে পারলাম? ওকে। এরপরে হচ্ছে ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্কটা কি? আমরা ইউআরএল সম্পর্কে জানলাম না, উপরে যে অ্যাড্রেস বারটা থাকে সেটা হচ্ছে ইউআরএল বা লিঙ্ক। অ্যান্ড ব্যাকলিঙ্ক হচ্ছে সেই লিঙ্কটা নিয়ে আমি কোথাও প্রচারণা করলাম, আমি কোথাও প্রচার করে দিলাম। যেমন হতে পারে এই ইউআরএলটা নিয়ে আমি হচ্ছে আমার টুইটার অ্যাকাউন্টে শেয়ার করে দিলাম। আমার টুইটারে 5000 ফলোয়ার আছে, এই 5000 ফলোয়াররা সেই যে আমার পোস্টটা দেখে, আমার টুইটটা দেখে সেখানে ভিজিট করলো। অর্থাৎ তারা কিন্তু জানতো না যে ড্রিম আইটির এই একটা ওয়েবসাইট আছে। তারা হচ্ছে আমার কিসের মাধ্যমে জানলো? টুইটারের মাধ্যমে। তারা কিন্তু ডিরেক্টলি তাদের অ্যাড্রেস বারে লিখছে না www.dreamITBD.com, এটা কিন্তু লিখছে না। টুইটারের টুইটে ক্লিক করছে, চলে যাচ্ছে আমার ওয়েবসাইটে। এই যে বাইরে থেকে একটা ইন্টারনাল বিষয়টা ঘটছে, আমাদের ইউআরএল কোথায় প্রচারণা করলেই সেটা হবে ব্যাকলিঙ্ক। সেটা হতে পারে টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, যেখানে করি না কেন, সব জায়গায় একটা কমেন্টের মাধ্যমে আমি কোথাও লিখে রাখলাম যে হচ্ছে এখানে ঢুকলে ভালো ধরনের কিছু সার্ভিস পাবো, এটা একটা কমেন্টও করতে পারি, যে কোনো পোস্টেও কমেন্ট করতে পারি, সেটাই একটা ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্কের বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে, যেমন সোশ্যাল বুকমার্কিং, গেস্ট পোস্টিং, ফোরাম পোস্টিং এক্সেট্রা, আরও অনেক কিছু আছে, আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো এগুলো। তাহলে ব্যাকলিঙ্ককে আমি আরেকবার সামারি করছি। ব্যাকলিঙ্ক হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে কোথাও প্রচারণা করলাম, কোথাও মার্কেটিং করলাম, সেটাই হচ্ছে ব্যাকলিঙ্ক। এরপরে আছে হচ্ছে পেজ র্যাঙ্ক। পেজ র্যাঙ্ক হচ্ছে গুগল প্রত্যেকটা ওয়েবসাইটে তার কিওয়ার্ড অনুযায়ী, দেখা যাচ্ছে আমরা ড্রিম আইটি লিখে সার্চ করলে, ড্রিম আইটি কি পৃথিবীতে বা বাংলাদেশে কি একটাই? আমি সার্চ করে দেখেছি, ড্রিম আইটি ইউএসএতেও আছে, ড্রিম আইটি নামে একদম ড্রিম আইটি আছে ইউএসএতে। তো অসংখ্য ড্রিম আইটি আছে, গুগল মেনটেন করবে কোন ড্রিম আইটিকে 1 নম্বরে রাখবে, কোন ড্রিম আইটিকে 2 নম্বরে রাখবে। তো এই যে সিরিয়াল মেনটেন করা, গুগল যে একটা মার্কিং করছে, এটাকে বলা হয় পেজ র্যাঙ্ক। ঠিক আছে, গুগলের মার্কিংকে বলা হয় পেজ র্যাঙ্ক। এরপরে হচ্ছে অন পেজ এসইও। অন পেজ এসইও সম্পর্কে তো কিছুক্ষণ আগে বললাম, আমি আবারও বলছি। ওয়েবসাইটের মালিক ড্যাশবোর্ডের ভিতর থেকে যে পরিবর্তন করে সার্চ ইঞ্জিনে আসার জন্য সমস্ত কাজগুলোই হচ্ছে অন পেজ অপটিমাইজেশন।
বা অন পেজ এসিও। আরেকটা আছে সেটা হচ্ছে অফ পেজ এসিও, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের বাইরে থেকে লিঙ্কের প্রচারের মাধ্যমে। অফ পেজ এসিও এবং ব্যাকলিঙ্ক দুইটা সিমিলার জিনিস। ব্যাকলিঙ্কও যা, অফ পেজ অপটিমাইজেশন বিষয়টা একই, কিন্তু ক্যাটাগরি আছে অনেকগুলো, যার কারণে দুইটাকে দুই ভাগে দেখাচ্ছে। তো ধীরে ধীরে বুঝতে পারবেন। আপাতত জেনে রাখেন, ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে বাইরে থেকে প্রচার প্রচারণাই হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন। এরপরে হচ্ছে হোয়াইট হ্যাট এসিও। হোয়াইট হ্যাট এসিও হচ্ছে গুগল, ওই যে বললাম গুগলের কিছু নিয়ম আছে যেগুলোর মাধ্যমে আমাদের গুগলের কাছে আমার ওয়েবসাইটকে সাবমিট করাতে হবে যে এইটা হচ্ছে ড্রিম আইটি, ড্রিম আইটিতে এই সার্ভিস আছে, বা ড্রিম আইটির এটা পেজ আছে, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, যা আছে আর কি সমস্ত বিষয় আমি গুগলের নিয়ম মেনে, গুগলের যে সঠিক নিয়ম সেইটা মেনে গুগলের কাছে সাবমিট করলাম। এইটা হলো হোয়াইট হ্যাট এসিও। এসিও করার যে নিয়ম আছে গুগলের, সেই নিয়ম মেনে করলাম, সেটা হচ্ছে হোয়াইট হ্যাট। আরেকটা হচ্ছে কি ব্ল্যাক হ্যাট এসিও। ব্ল্যাক হ্যাট এসিওটা হচ্ছে অবৈধ পন্থায় কিছু সফটওয়্যার ব্যবহার করে সার্চ ইঞ্জিনকে বোকা বানিয়ে যে এসিওটা করা হয় সেটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসিও। এটা খুবই ক্ষণস্থায়ী, এটার রেজাল্ট খুবই খারাপ, ঠিক আছে। এটা বিশেষ একটা প্রয়োজনে এটা করা হয়, ইন ফিউচার আমরা জানবো, ঠিক আছে। এটুকু জেনে থাকি যে ব্ল্যাক হ্যাট এসিও হচ্ছে গুগলের নিয়ম ভঙ্গ করে যে এসিওটা করা হয় সেটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসিও। আচ্ছা, এই 10টা সম্পর্কে কারো কোনোটা সম্পর্কে ঝামেলা আছে কিনা আমি সবাইকে একটা একটা করে জিজ্ঞেস করবো এখনই। এই 10টার কোনোটা সম্পর্কে যদি মনে হয় যে ভাই এটা সম্পর্কে একটু বললে ভালো হয়, আমি আবার বলবো, রিপিট বলবো, সমস্যা নেই। কারণ এখানে ঝামেলা থাকলে আপনাদের নেক্সট ক্লাসগুলো করে সুবিধা হবে না। কোনটা সম্পর্কে রিপিট করতে হবে? কোনটা? মেটাটেক। ওকে, মেটাটেক সম্পর্কে আমরা একটু জানি। মেটাটেক হচ্ছে গুগলকে বোঝানোর জন্য আমার ওয়েবসাইট কি সম্পর্কে আমি করছি, আমার ওয়েবসাইট আমি যে কি তথ্য দিলাম। ওই যে গুগলের কিছু ক্রাউলার বা স্পাইডার আসবে না আমার ওয়েবসাইটে দেখতে যে আমি কি লিখছি, এখানে কি কি কন্টেন্ট দিচ্ছি, মানুষের সুবিধা অসুবিধা হচ্ছে কিনা, বা সার্চ রেজাল্টে কিভাবে রাখবে। এই যে ক্রাউলারটা আসবে এসে কিন্তু বাংলা লেখা সে পড়তে পারবে না, সে পড়বে হচ্ছে কোডিং করবে। তো গুগলকে বোঝানোর জন্য আমার ওয়েবসাইট কি সম্পর্কিত, যে কোডিংটা লিখবো আমাদের ওয়েবসাইটে সেইটা হচ্ছে মেটাট্যাগ। এখন আমি আরেকটু সংক্ষিপ্তভাবে বলি বোঝানোর জন্য। এটা হচ্ছে এখন করোনা নিয়ে যদি লিখতে বলা হয়, একটা বড় রিপোর্ট করা সম্ভব না, 100 পৃষ্ঠার রিপোর্ট করা সম্ভব। এখন এই 100 পৃষ্ঠা কিন্তু গুগল পড়বে না, গুগলের কিছু সীমাবদ্ধতা আছে। এই 100 পৃষ্ঠাকে 1 পৃষ্ঠায় সামারি করতে হবে। আসলে আপনি 100 পৃষ্ঠা কি নিয়ে লিখেছেন সেটা গুগলের জন্য স্পেশালি লিখতে হয়। এই স্পেশাল লেখাটাই হচ্ছে মেটাট্যাগ। গুগল এত বড় লেখা পড়বে না, খালি আপনার কাছে জানতে চাইবে যে এই 100 পৃষ্ঠা কি লিখেছেন, ঠিক আছে। হ্যাঁ, সারমর্মটা হচ্ছে মেটাট্যাগ। তবে অবশ্যই সেটা হবে গুগল বা সার্চ ইঞ্জিনের জন্য, শুধুমাত্র সার্চ ইঞ্জিনের জন্য। আর হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা একটু আলাদা হবে। আমরা আমাদের মতো করে লিখবো, কিন্তু এটা হচ্ছে ওয়েবসাইট অটোমেটিক্যালি করে নেবে আর কি। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা যদি ওয়ার্ডপ্রেসে করি, আমরা জানি ওয়ার্ডপ্রেসে আমরা যাই করি সেটা হচ্ছে কোডিংয়ে কনভার্ট হয়ে যায় অটো। তো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করতে হলে কোড লিখতে হচ্ছে না, আমরা লিখবো কিন্তু তারা কোড করে দিবে, এই হচ্ছে বিষয়। হোয়াইট হ্যাট এসইও, গুগলের যে একটা নিয়ম আছে এসইও করার জন্য, এই নিয়ম যখন আমরা মেনে করব এইটাই হবে হোয়াইট হ্যাট এসইও। অর্থাৎ এক কথায় গুগল, হ্যাঁ, গুগলের সকল নিয়ম কানুন মেনে যে এসইওটা করা হয় সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। আর কোনোটা সম্পর্কে সমস্যা থাকলে বলেন।
হ্যাঁ, এর উল্টোটা। গুগলকে বোকা বানিয়ে কোনো সফটওয়্যারের মাধ্যমে যে কাজগুলো করা হয়, অর্থাৎ অবৈধ নিয়ম যেগুলো করা হয়, সেটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। আচ্ছা, ফর্মালি আপনাদের ক্লাসের সংখ্যা খুবই কম, সো আমি যে পার্টটা ধরেছি এই এসইও, এটা অনেক বড় একটা পার্ট। শুধুমাত্র এসইও শিখতেই প্রায় আপনি 1 বছরও শেষ করতে পারবেন না, এত ফ্যাসিলিটি আছে। আমি চেষ্টা করব আপনাদের খুবই দ্রুত মানে ক্লাসগুলোকে টানার, হ্যাঁ, যতদূর আপনাদেরকে নিয়ে যেতে পারি। আমাদের টোটালি 36টা ক্লাস, 36টা ক্লাসে আসলে পুরো ট্রেনার কোনোদিন বলতে পারবে না ডিজিটাল মার্কেটিং আপনাকে পুরোপুরিভাবে শিখাই দিবে, সে বস হয়ে যাবে, এরকম কখনো সম্ভব না, কোনোদিনই সম্ভব না। সো আপনাদের একটু মানে জোরে দৌড়াতে হবে। যত বেশি দ্রুত আপনারা লার্ন করতে পারবেন, আমি তত বেশি দ্রুত আগাবো ক্লাসগুলো। এটা নিয়ে আর কোনো সমস্যা নেই, তাই না? আচ্ছা, আমি তাহলে সবাইকে একটু জিজ্ঞেস করি, আমি একটা একটা করে বলি, যে যেটা সম্পর্কে একটু পারফেক্ট নিজে থেকে আপনারা বলবেন, হ্যাঁ? আচ্ছা, এই ব্যাকলিংক সম্পর্কে কেউ একজন বলেন। হ্যাঁ, 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 অর্থাৎ বাইরে থেকে কেউ ইন করলে আমার ওয়েবসাইটে, সেটা হবে আমাদের ব্যাকলিংক। ঠিক আছে, এরপরে কিওয়ার্ড। হ্যাঁ, গুগলে যা লিখে সার্চ করুন। আচ্ছা, ঠিক আছে। পেজ র্যাঙ্ক, গুগল আমাদের যে র্যাঙ্কটা দিয়ে থাকে, এভাবে বলতে পারে, গুগল আমাদের তথ্য অনুযায়ী যে র্যাঙ্কটা দিয়ে থাকে সেটা হচ্ছে পেজ র্যাঙ্ক। আচ্ছা, ঠিক আছে, কনসেপ্ট ঠিক আছে, আপনাদের বুঝতে পেরেছেন আর কি। আচ্ছা, এরপরে কেউ একটু বলেন ভিজিটর সম্পর্কে। ভিজিটর কি? হ্যাঁ, হ্যাঁ, ট্রাফিক। অনেক সময় ট্রাফিকও বলবে, ক্লায়েন্ট দেখা যাচ্ছে ট্রাফিক বলতে পারে, তো এখানে হ্যাঁ ট্রাফিক ভিজিটর দুটোই বলে, সমস্যা নেই। মেটা ট্যাগ বলেন একটু, মেটা ট্যাগ। হ্যাঁ, বলেন। রাইট, গুগলকে বোঝানোর জন্য যে কোডটা ব্যবহার করা হয়, যে আমার ওয়েবসাইট কি সম্পর্কিত, সেটা হচ্ছে মেটা ট্যাগ। ওকে, এটা হচ্ছে অফ পেজ এসইও সম্পর্কে একটু বলেন। অফ পেজ এসইও, রাইট। আচ্ছা, ব্ল্যাক হ্যাট এসইও, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের এইটা নিয়ে আর কোনো প্রবলেম নাই তো, তাই না? ঠিক আছে, আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আমি কিন্তু কখন আবার এটাতে ব্যাক করব না, সো এই জন্য আপনাদের ক্লিয়ার করে পরে স্লাইডটাতে যাচ্ছি। আজকের সাবজেক্ট হচ্ছে পেজ র্যাঙ্ক, সংক্ষেপে এটাকে পিআর বলা হয়। পেজ র্যাঙ্ক কি অলরেডি বলেছি, তাই না? তাহলে এটা চেক করার জন্য আমাদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের লিঙ্ক এটা হচ্ছে www.prchecker.info। সবাই ভিজিট করেন তো একটু, prchecker.info, এই যে এটা। খেয়াল করেন, তাহলে আমরা www.prchecker.info আমরা ব্রাউজারে এসে পেস্ট করে জাস্ট এন্টার করলাম। এখন চেক করব, কেন নো ইন্টারনেট হবে কেন? এখন যে কোনো ওয়েবসাইট আমরা জানি গুগল কত পর্যন্ত র্যাঙ্ক দিয়ে থাকে, 1 থেকে 10। তাহলে এই 10-এর মধ্যে যে কয়টা ওয়েবসাইট আছে, শুধুমাত্র সেই কয়টা এখানে চেক করতে পারবো, এর বাইরে আর চেক করতে পারবো না। তো আরেকটা টুলস আছে যার মাধ্যমে করতে পারবো। আপাতত পিআর চেকারটা দেখে নিই। হ্যাঁ,
তো পেয়ার চেকার চেক করার জন্য আমরা এখান থেকে www.facebook.com এটা লিখে দিই। হ্যাঁ, গুগল এক নাম্বারেই থাকবে। facebook.com দিলাম, এরপরে আমাদের চেক এখানে ক্লিক করতে হবে কি চেক পিয়ার, এটাতে ক্লিক করলাম। এই ইন্টারনেট চলে গেল আবার। ওকে, ফেসবুকের তাহলে আমাদের যে ফেসবুকের পিআর চেক করার জন্য এখানে কি বলছে যে এখানে একটা কোড দিছে, সেই কোডটা আমাদের এই বক্সে লিখে ভেরিফাইতে ক্লিক করতে হবে। সো আমরা এই কোডটা লিখছি এখানে। এবার ভেরিফাই নাও এটাতে ক্লিক করলাম। এখানে দেখাচ্ছে ফেসবুকের আমাদের পেজ র্যাঙ্ক হচ্ছে 10-এর মধ্যে 9। এভাবে আমরা এখানে টুইটার দেখতে পারি। টুইটার দেখি, প্রত্যেকবার আমাদের সেই রোবটটা চেক দিতে হবে কিন্তু এই যে এই রোবটটা এখানে বক্সে লিখে ভেরিফাইতে ক্লিক করতে হবে, দেন আমাদের রেজাল্টটা দেখাবে। হ্যাঁ, এরর দিছে, সেই কোডটা একটু ভুল হয়েছে না? দশে 10 এরকম ভাবে আপনারা চেক করে নিন। ঠিক আছে, আমি একটু সংক্ষিপ্ত করছি। হ্যাঁ, এরপরে দেখেন এটা ছিল আমাদের পিয়ার চেকার। এটা একদম এসইওর মানে কিছুই না, এটা জাস্ট জানলেই হবে কোনো রকম যে পেজ র্যাঙ্ক কিভাবে হয়ে থাকে। ওকে, এরপরে সাবজেক্ট হচ্ছে অ্যালেক্সা। অ্যালেক্সা কি? অ্যালেক্সা হচ্ছে পৃথিবীর এমন একটা কোম্পানি যা এই পৃথিবীতে যত ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটের তথ্য বা ডাটাবেস তার কাছে রেখে দেয়। এই ডাটাবেস অনুযায়ী কোন ওয়েবসাইট কততম, বিশ্বের কোন ওয়েবসাইট কততম র্যাঙ্কে আছে সেটা তারা বিশ্লেষণ করে রাখে। এখন এটা চেক করার জন্য আমরা যেটা করতে পারি, এখান থেকে আমরা এই ওয়েবসাইটটাতে যেতে পারি www.alexa.com। তো আমরা এখান থেকে নিউ ট্যাবে alexa.com এ চলে যাচ্ছি। এটা একটা টুলস, ঠিক আছে। alexa.com কি? হ্যাঁ, এখান থেকে দেখেন তাদের একটা প্রাইজিং এর মাধ্যমে আমরা বিভিন্ন এসইও টুলসের হেল্প নিতে পারি। তো আমরা প্রথম অবস্থায় ফ্রিতে ট্রাই করব। এর জন্য এখান থেকে দেখেন টুলসে যাব, এটা হচ্ছে alexa.com এর হোম পেজ। টুলস থেকে ফ্রি টুলস আছে, প্রিমিয়াম টুলস আছে। প্রিমিয়াম টুলস হচ্ছে এদেরকে টাকা পেমেন্ট করে আমাদের কাজ করতে হবে। তো প্রথম অবস্থায় আমরা ফ্রিতে যত তথ্য পাবো এটাই আমাদের কাজের জন্য এনাফ। তো এখান থেকে আমরা একটা ওয়েবসাইটের কি করতে পারি দেখেন, ওয়েবসাইটের একটা ট্রাফিকের স্ট্যাটিস্টিক নিতে পারি, কোথা থেকে কোন ট্রাফিক আসছে, বর্তমানে কি অবস্থা, এগুলো নিতে পারি। ফাইন্ড সিমিলার সাইট, অর্থাৎ ফেসবুকের সাথে ধরেন ফেসবুকের সিমিলার সাইট কোনগুলো, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলো তাই না, সোশ্যাল মিডিয়া যা আছে, ইউটিউব, এগুলো হচ্ছে সিমিলার সাইট। তো সিমিলার সাইটগুলোকে খুঁজে পেতে পারি। টপ সাইটে বিশ্বে কোনগুলো আছে সেগুলোকে খুঁজে পেতে পারি। কোন আর্টিকেলের মাধ্যমে, অর্থাৎ কোন লেখার মাধ্যমে বিশ্বের কোন ওয়েবসাইট টপে আছে সেগুলোকে খুঁজে পেতে পারি। এরপরে বলছে অ্যালেক্সা ব্রাউজার এক্সটেনশন, এটাতে আমি একটু পরে আসছি, উপরের কয়েকটা বুঝলেই হবে। আমি জাস্ট একটা টুলস ব্যবহার করে দেখাচ্ছি, সেটা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক স্ট্যাটিস্টিক। এটাতে ক্লিক করলাম। এবার আমরা একটা ওয়েবসাইটের অ্যানালাইজ করা শিখবো, যে একটা ওয়েবসাইটকে কীভাবে অ্যানালাইজ করতে হয়। এই যে বললাম যে পৃথিবীর সকল ওয়েবসাইটের ডাটা এর কাছে আছে, তাই না? মাইম ভাই কি করছেন? আচ্ছা, আগে একটু এখানে খেয়াল করে দেখে নেন। হ্যাঁ, তো এখান থেকে আমরা হচ্ছে একটা অ্যানালাইজ করতে পারি। কিভাবে অ্যানালাইজ করব? অ্যানালাইজ করার জন্য এখানে বলছে যে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে, এরপরে রান অ্যানালাইজ করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে facebook.com দিচ্ছি।
facebook.com লিখলাম, যে ওয়েবসাইটটাকে আমরা এসইও করব না কেন সেই ওয়েবসাইটটা আমরা এখান থেকে অ্যানালাইজ করে বর্তমান কি অবস্থা সেটাকে অ্যানালাইজ করতে পারি। এছাড়াও যখন ক্লায়েন্ট বলবে যে এই ওয়েবসাইটের জন্য এসইও করতে হবে, বা পাশাপাশি আরেকটা ওয়েবসাইটের ইউআরএল দিবে যে আমি চাই এই ওয়েবসাইটটাকে টোক্কা দিয়ে আমার ওয়েবসাইটটা যেন উপরে চলে যায়, তাহলে আমি সেটাকে কীভাবে, তার ডাটা কি কি আছে, বর্তমান কি অবস্থা, এগুলো তো আমার জানতে হবে নাকি। আমি যদি না জানি যে এই ক্লাসে এক রুল কার, তাকে টোক্কা দিব কিভাবে, তাই না? ওকে, ফেসবুককে আমরা জাস্টিফাই করার জন্য এখান থেকে facebook.com যে ওয়েবসাইটে লিখবেন সেই ওয়েবসাইটের তথ্য এখানে দেখাবে। আমরা এটা লিখে রান অ্যানালাইজ এটাতে ক্লিক করছি। এখন দেখেন এই ফেসবুকের যত তথ্য আছে, মানে অ্যালেক্সা টুলসে যতটুকু পসিবল হয়েছে ফ্রিতে ততটুকু আমাদের সামনে দিয়েছে। যেমন কিওয়ার্ড সম্পর্কে আমরা জানি, কিওয়ার্ডের যে বিষয়গুলো আছে এখানে আমাদেরকে গ্রাফ আকারে দেখাচ্ছে, অনেক বিষয় আছে, আমরা এত কিছুতে এখন মাথা দিব না। কারণ হচ্ছে এসইওর যতগুলো ক্লাস আছে প্রত্যেকটা এখানে আমরা বিশ্লেষণ করে দেখাবো যে কোনটা কোন বিষয়ের কারণে আমাদেরকে এখানে দেখাচ্ছে। আমরা যেটা দেখার জন্য আসলাম, নিচের দিকে স্ক্রল করব, দিস সাইট র্যাঙ্ক, এখানে বলছে ইন গ্লোবাল ইন্টারনেট এঙ্গেজমেন্ট, অর্থাৎ এই গোটা বিশ্বের এই ফেসবুক কততম একটা ওয়েবসাইট সেই র্যাঙ্কটা এখানে দেখাচ্ছে। এখানে কত, তাহলে আমরা বুঝতে পারলাম ফেসবুক বিশ্বের 7 নাম্বার একটা ওয়েবসাইট, ঠিক আছে। এছাড়াও আরও বিভিন্ন যেমন বিষয় আছে, ট্রাফিক আছে, সার্চ কোথা থেকে আসছে, বাউন্স রেট কি, এগুলো আপনাদের আগে জানতে হবে। টপ কিওয়ার্ড মানে কি লিখে সার্চ করে এখানে মানুষ আসে, ফেসবুকে তো মানুষ আসে, কোথা থেকে কি লিখে আসে। এরপরে দেখেন টোটাল কত মানুষ এখানে ভিজিটর হিসাবে আসছে প্রতিদিন, সেই বিষয়গুলো এখানে দেখাচ্ছে। এক কথায় এটা ওভারভিউ দেখাচ্ছে। আমরা এত কিছুতে এখন দেখবো না, জাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে এটা। ওকে, এরপরে আমরা আরেকটা দেখবো, টুইটার। twitter.com আমরা দেখবো যে তাহলে ফেসবুক ভালো নাকি টুইটার ভালো। তো দেখেন এখানে twitter.com এর রেজাল্ট চলে আসছে। গ্লোবালি এটা 43তম একটা ওয়েবসাইট, এটা গোটা বিশ্বের দেখাচ্ছে। ওকে, এখন এইভাবে আমরা এই ওয়েবসাইটের যে কোনো ওয়েবসাইটের বিভিন্ন তথ্য সংরক্ষণ করতে পারি অ্যালেক্সার মাধ্যমে ফ্রিতে, ঠিক আছে। ওকে, এখন যেটা দেখবো সেটা হচ্ছে অ্যালেক্সা ব্রাউজার এক্সটেনশন, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ইনস্টল অ্যালেক্সা ব্রাউজার এক্সটেনশন, এটাতে ক্লিক করব। অলরেডি আমার ইনস্টল করা আছে তাই আমি ইনস্টল করছি না। এছাড়া কেউ যদি মনে করেন যে এই অ্যালেক্সার অ্যালেক্সা ফর ক্রোম এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমে যেটা আসবে সেটাকে ওপেন করবেন। এইখানে এই যে ক্রোম ওয়েব স্টোর, আপনারা তো চিনেন তাই না, লিঙ্ক দেখলে বুঝতে পারবেন। ওয়েব স্টোরে আসার পরে এই আইকনটা দেখবেন যে এ লেখা আছে কিনা, অর্থাৎ এই আইকন দেখলে বুঝতে পারবেন এটাই হচ্ছে সেই টুলস, ঠিক আছে। এই টুলসটা সবাই অ্যাড টু ক্রোম করে নেবেন। দেখেন আমার এই ব্রাউজারটাতে ওপেন করা আছে। এই যে অ্যালেক্সা ট্রাফিক র্যাঙ্ক, সবাই এটাকে অ্যাড করে নেবেন। আমি অ্যাড করে নিচ্ছি। ওকে, এই যে অ্যাডে ক্লিক করলাম, অ্যাড টু ক্রোম, এরপরে অ্যাড এক্সটেনশন, ডাউনলোড হয়ে অটোমেটিক্যালি এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে অটোমেটিক্যালি এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা যে কোনো ওয়েবসাইটে যেতে পারি, সেটা হতে পারে কি ইউটিউব, ফেসবুক, টুইটার। টুইটারে গেলাম, আচ্ছা আমরা তো টুইটার দেখেছি, ফেসবুকে দেখেছি, এবার একটু লিঙ্কডিনে যাই। এই এক্সটেনশন অ্যাড করাতে কি লাভ হলো খেয়াল করেন। এই এক্সটেনশন অ্যাড করাতে এইখানে যখন এখন ক্লিক করব, এটার উপরে ক্লিক করব, তখন আমাদের এই যে একটা ইনেবল চাচ্ছে, এটা আমাদের অ্যাকসেপ্ট করা হয়নি, প্রথমে ইনস্টল করেছি জন্য এটা আমাদের চাচ্ছে। তো এখানে বলছে যে ইনস্টল সাকসেসফুল। ওকে, আমি ট্যাবটা কেটে দিলাম। এখন আবার সেই এক্সটেনশনের উপরে ক্লিক করলাম,
এখন খেয়াল করেন, মজার ব্যাপার হচ্ছে আমাকে আর ওই ওয়েবসাইটে যেতে হচ্ছে না, alexa.com এ যেতে হচ্ছে না। আমি যে ওয়েবসাইটে আছি সেই ওয়েবসাইটে থেকেই এটার কত নম্বর ওয়েবসাইট সেটা আমরা দেখতে পাবো। কিভাবে? এইখানে খেয়াল করেন যে গ্লোবাল, আমরা এই যে আইকনটা দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে গ্লোবাল আইকন, আর্থের আইকন না, এটা আর্থ না, গ্লোব চেনেন না, এটা সেই গ্লোবের আইকন এটা। আর এটা হচ্ছে যে কান্ট্রি ওয়াইজ এটা হচ্ছে র্যাঙ্ক দেখাবে, সেটা হচ্ছে এই দেশের পতাকা দেখাবে এখানে, এবং এখানে বলে দিচ্ছে ট্রাফিক র্যাঙ্ক ইন ইউএস, তাই না? ইউএস এর এটা হচ্ছে 25তম একটা ওয়েবসাইট লিঙ্কডইন, আর গোটা বিশ্বের মধ্যে 53। টুইটারে ক্লিক করি, টুইটারের রেজাল্ট দেখবো, তাহলে টুইটারে আসলাম, আবার এই আইকনটাতে ক্লিক করলাম 43 এবং ইউএসএ অনুযায়ী 31। এরপরে আমরা ফেসবুকে চলে যাই, ফেসবুকের আলেক্সা দেখবো, তাহলে ফেসবুক হচ্ছে গোটা বিশ্বের 7 নম্বর। যখন দেখলাম আমরা তখনও তো খেয়াল করেছি যে 7 নম্বর, এবং এটা ইউএস ট্রাফিক অনুযায়ী 7 নম্বর। এই অ্যালেক্সা টুলস নিয়ে কোনো সমস্যা আছে আর? ওকে, কেন এক্সটেনশন অ্যাড করতে পারছেন না কেন? আচ্ছা, অ্যালেক্সা চেক করা আমাদের শেষ, তাই না? তাহলে এখন আমরা যে কোনো ওয়েবসাইটকে বুঝতে পারবো যে এটা বিশ্বের কত নাম্বার ওয়েবসাইট, বের করতে পারবেন না? ওকে, ক্লিয়ার। আর কিছু বুঝতে হবে না, যেটুকু বুঝাইছি এটুকু বুঝলে না। পরের ক্লাস এটা দেখি, স্লাইডটা দেখি। আচ্ছা, এটা তো আমরা অ্যাড করলামই, এটা হচ্ছে সাবজেক্ট ছিল অ্যালেক্সা টুলস কিভাবে অ্যাড করতে হয়, এই স্লাইডটা ছিল। এরপরে হচ্ছে এই স্লাইডটার সাবজেক্ট হচ্ছে কিওয়ার্ড কি, হোয়াট ইজ কিওয়ার্ড। হ্যাঁ, আমরা সার্চ ইঞ্জিনে যা লিখে সার্চ করছি সেটাই হচ্ছে কিওয়ার্ড। এখন আমাদের জানতে হবে যে কিওয়ার্ড রিসার্চ এবং এর উদ্দেশ্য কি, কিওয়ার্ড কেন রিসার্চ করব। আমরা যে ওয়েবসাইট করব ড্রিম আইটির জন্য, ড্রিম আইটির ওয়েবসাইট করে কিওয়ার্ড রিসার্চ কেন করতে হবে? আমরা লিখবো যে আমাদের এইটা করলে এই হবে, আমাদের এই সার্ভিস আছে, আমাদের ক্লাস 9টা থেকে 10টা হয়, কি এই ফ্যাসিলিটি বললাম, বা 3 মাসের কোর্স হয়। কিওয়ার্ড কেন রিসার্চ করতে হবে? কারো মাথায় আসতেছে? এটা জানতে হবে যে মানুষ আসলে ড্রিম আইটি লিখে কতজন সার্চ করে গুগলে, এটা তো জানতে হবে, তাই না? হ্যাঁ, নাটোরে যে আমি মাইকিং করবো, আমার তো জানতে হবে নাটোরে কয়জন মানুষ আছে, তাই না? এই হচ্ছে বিষয়। কিওয়ার্ড রিসার্চের কিছু উদ্দেশ্য আছে, আমরা নিচের স্লাইডটাতে পড়বো। এখানে বলা হয়েছে হোয়াট ইজ এ কিওয়ার্ড রিসার্চ, কেন করব আমরা কিওয়ার্ড রিসার্চ এবং অ্যানালাইসিস কেন করব এটা একটু বলি। 1 নম্বরে হচ্ছে ওয়েবসাইটের জন্য সঠিক এবং উপযুক্ত কিওয়ার্ড খুঁজে বের করার জন্য। 2 নম্বরে কম্পিটিশনে কারা কারা থাকছে তাদের জানার জন্য। প্রাসঙ্গিক আরও কিছু কিওয়ার্ড খুঁজে বের করার জন্য। কিওয়ার্ডের সার্চ ভ্যালু জানার জন্য। সফল হওয়ার বিভিন্ন পদ্ধতি বের করতে। এখানে একদম বাংলায় লেখা আছে, আমার মনে হয় না কোনোটা অস্পষ্ট কোনো কিছু, ঠিক আছে? তাহলে উপযুক্ত কিছু কিওয়ার্ড খুঁজে বের করার জন্য, কম্পিটিশনে কারা থাকছে, যেমন বাজারে আমি নতুন মার্কেট দিলে আমাকে জানতে হবে আর কে এই ধরনের দোকান দিয়ে সাকসেস হয়েছে বা কি পরিমাণে সেল হয়, এই বিষয়টা কিন্তু আমাদের জানতে হবে। প্রাসঙ্গিক আর কি প্রোডাক্ট দোকানে রাখলে আমার এই প্রোডাক্টটা ভালো সেল হবে, সে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো। এরপরে সার্চ ভলিউম, যে কতজন মানুষ পার ডেতে এই প্রোডাক্ট কিনে, তাই না? যদি আমি চাউল বিক্রি করি, চাউল মানুষের নিত্য প্রয়োজনীয় খাবার, তাই না? এটা মানুষ নিবেই, ভাত মানুষ যেহেতু খায় সেটা কিনবেই। এখন যদি শার্ট প্যান্ট হয়, এটা কিন্তু প্রতিদিন কিনে না মানুষ, প্রতিদিন কেনার একটা প্রোডাক্ট, বিভিন্ন ধরনের প্রোডাক্টের ক্যাটালগ অনুযায়ী আসলে ভিজিটর হয়ে থাকে বা ক্রেতা হয়ে থাকে। সেক্ষেত্রে এখানে এটাই বলা হয়েছে যে কিওয়ার্ডের সার্চ ভ্যালু জানার জন্য আসলে বর্তমানে গুগলে ওই জিনিসটা লিখে কতজন সার্চ করে সেটা আমাকে জানতে হবে, দেন ওইটার উপরে ডিফেন্স করবে আমার বিজনেস। ওকে, পরের স্লাইডে যাই। 70টার মধ্যে 22 নাম্বার স্লাইডে অলরেডি চলে আসছি, টেনশন নেন না, হয়ে যাবে।
পরের স্লাইডের সাবজেক্ট হচ্ছে প্র্যাকটিক্যাল কিওয়ার্ড রিসার্চ। গুগলে প্র্যাকটিক্যাল রিসার্চ করা কিভাবে আমরা গুগলের মাধ্যমে, এই যে বললাম যে গুগলের কিছু নিয়ম শৃঙ্খলা আছে যার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটকে গুগলের কাছে সাবমিট করব। তো গুগলের কিছু টুলস আছে যার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোকে রিসার্চ করে নিতে পারি। এটা মজার ব্যাপার হচ্ছে এটা একদম ফ্রি, কোনো টাকা পয়সা দিতে হবে না, ফ্রিতে আমাদের কিওয়ার্ড রিসার্চ করে দিবে। তো আমি নেক্সট ক্লাসে আপনাদের দেখাবো কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কারণ আজকে এই বিষয়টা নিয়ে কথা বললে অলরেডি কয়েকটা টপিক চলে গেছে, তো পাস করেছি, এটা নিয়ে কথা বলবো না। আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে গুগল ট্রেন্ডস। গুগল ট্রেন্ডস কি জানেন আপনারা কেউ? না জানলে বলবেন যে জানি না ভাই। গুগল ট্রেন্ডস লিখে আমরা গুগলে সার্চ করলাম, এখন দেখি প্রথমে যে সার্চ রেজাল্টটা আসলো এটা আমরা ওপেন করলাম। এটা এমন একটা বিষয় যে হ্যাঁ, এখানে মানুষ কতদিন, কত তারিখে, কত সালে কি লিখে সার্চ করে কোন সাবজেক্টে কত পরিমাণে মানুষ ছিল, গুগল স্টার্টিং থেকে তার একটা এই যে প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডগুলো, তাদের কত সালে কতজন মানুষ গুগলে সার্চ করেছিল সেগুলো তাদের পোর্টফোলিও হিসেবে রেখে দিয়েছে। এখন আপনি চাইলে এটাকে রিসার্চ করে বের করে নিতে পারেন। কিভাবে? আমি জানতে চাচ্ছি যে ওয়ার্ল্ড কাপ লিখে কতজন সার্চ করেছিল। আপনি যে টপিকে ওইখানে লিখেন না কেন সেখানে আপনি দেখতে পারবেন। এটা লিখবেন কোথায়? আমি একটু ব্যাক করে আসলে ক্লিক করে চলে আসলাম, তো হয়তো কেউ নাও বুঝতে পারেন। এই যে এইখানটায়, এইখানে আমি জানতে চাই যে স্পোর্ট লিখে কত সালে মানুষ কিভাবে সার্চ করেছে। হ্যাঁ, স্পোর্টস লিখে সার্চ করলাম, আচ্ছা এদের আইটেমের মধ্যে এটা ক্লিক করে দিতে হবে আর কি। আমি স্পোর্ট লিখে সার্চ করেছি। এখন যেটা আপনাদের বুঝতে হবে সেটা হচ্ছে এখানে ফিল্টার করার একটা জায়গা আছে। জায়গাটা কিসের? ফিল্টার করার, মানে আমি আমার টার্গেট অনুযায়ী আমি খুঁজে বের করে নিতে পারবো যে এটা এখান থেকে কান্ট্রি দিতে পারবো, কোন দেশের মানুষ সার্চ করেছিল আমি জানতে চাই। এটা যদি ওয়ার্ল্ড ওয়াইড করে দিই, ওকে সেট হয়ে যাবে। কতদিন আগের রেজাল্ট আমি পেতে চাই, এটা 12 মাস, 1 ঘন্টা আগের, 4 ঘন্টা আগের, 1 দিন আগের, 7 দিন আগে, 30 দিন, বহুত অনেক আছে। এখানে আপনি কাস্টম টাইমও দিতে পারেন যে আপনি চাচ্ছেন 2 যুগ আগে, সেটাও বের করে দিবে গুগল তাদের কাছে যদি থাকে। এরপরে হচ্ছে ক্যাটাগরি, তো অবশ্যই স্পোর্ট কোনো একটা ক্যাটাগরি, তাই না? ওয়েবসাইট এটা হচ্ছে কি স্পোর্ট রিলেটেড, তাই না? এই যে স্পোর্টের ডিরেক্টলি একটা ক্যাটাগরি আছে, আমি স্পোর্ট দিলাম। এরপরে দেখেন মানুষ বিভিন্ন রকম ভাবে সার্চ করে থাকে গুগলে। আপনারা জানেন ইমেজ দিয়ে গুগলে সার্চ করা যায়? জানেন না? না, এই দেখেন এখান থেকে ইমেজে ক্লিক করবেন। এখন আমি যে ইমেজটা এখানে আপলোড করে দিব, এখানে বলছি কি ইমেজের ইউআরএলটাও দিতে পারি। আমি যদি ইউআরএল দেই, দেখেন এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের একটু ধারণা থাকতে হবে, এগুলো কমন কিছু বিষয়। এখান থেকে কি কপি করব আমি? ইমেজের ইউআরএল, কপি ইমেজ অ্যাড্রেস, এটা কপি করলাম। এখানে বলছে পেস্ট ইমেজ ইউআরএল, ওকে পেস্ট করে দিলাম। সার্চ বাই ইমেজ, এই দেখেন চলে আসছে। তাহলে এখানে কিভাবে চলে আসলো? সার্চ হলো। এখন আমি যদি একটা বাঘের ছবি, মনে করেন আমার কাছে একটা বাঘের ছবি আছে, এই বাঘের ছবি আমি এখানে যদি আমার কম্পিউটার থেকে আপলোড করে দিই, তাহলে গুগল অটোমেটিক্যালি বলে দিতে পারবে যে এটা হচ্ছে বাঘ। তাহলে বুঝতেন আমাদের চাইতেও বেশি শিক্ষিত। আমি যে প্রাণীকে চিনি না, অনেক প্রাণী আছে না আমরা চিনি না এখনো, সেই প্রাণীর ছবি এখানে আপলোড করে দিবেন আপনি। আপলোড করা মাত্র গুগল আপনাকে বলে দিতে পারবে এটা কি। আপনি একটা ল্যাপটপের ছবি তুলে যে আপলোড অ্যান ইমেজ, চুজ ফাইল করেন, দিয়ে সার্চ করেন, দেখা গুগল বলে দিবে যে এটা ল্যাপটপ। বুঝতে পারছেন? ওকে, বুঝতে পারলে ভালো। এখন খেয়াল করেন, এটা মূল টপিক না, এটা জাস্ট একটা কমন ধারণা দিলাম। সার্চ বিভিন্নভাবে হয়ে থাকে। ওয়েব সার্চ, আমরা এখন এটা কি সার্চ করছি? ল্যাপটপে সার্চ করলে ওয়েব সার্চ। এরপরে নিউজ সার্চ। নিউজ সার্চ কি? হ্যাঁ, নতুন ট্যাবে, এখন প্রত্যেকটাই তো ওয়েব সার্চ। নতুন ট্যাবে যতবার সার্চ করছি এটা হচ্ছে নিউজ সার্চ। এরকমভাবে গুগলে সার্চ করতে পারবেন, আপনি গুগল শপিংয়ে সার্চ করতে পারবেন, এখানে ইউটিউব সার্চ আছে। এই সার্চের ক্যাটাগরি অনুযায়ী আপনি দেখে নিতে পারেন। ঠিক আছে, এখান থেকে ফিল্টার করে দেবো। তো আমি চাচ্ছি স্পোর্ট নিয়ে ইউএসএর কতজন মানুষ
সার্চ করেছিল, তো আমি এখানে দিয়ে দিই ইউএসএ, ইউনাইটেড স্টেট। ক্লায়েন্ট আমাদের যেহেতু দেশের বাইরের হবে, সেক্ষেত্রে আমাদের দেশের বাইরের কাজগুলো করতে হবে। ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। আমি জানতে চাচ্ছি শুধুমাত্র গত 30 দিনের, 1 মাসের। হ্যাঁ, এখানে আমি সিলেক্ট করে দিলাম স্পট, ঠিক আছে, ওয়েব সার্চ। এখন দেখেন আমাকে কি বলছে, যে ওভারভিউ দিয়েছে একটা গ্রাফ আকারে গত 30 দিনের। তাহলে 10 তারিখে, আজকে যেহেতু 10 তারিখ, গত মাসের 10 তারিখ পর্যন্তই দেখাচ্ছে। মার্চের 10 তারিখে 2021 সালে স্পট লিখে 56 জন মানুষ ভিজিট করেছিল। এরপরে এই দেখেন যেখানে যেখানে মাউসের কার্সার ধরবেন তারিখ সহ, তাহলে আমরা এই 1 মাসে বুঝতে পারছি যে সবচেয়ে বেশি ভিউ হয়েছিল এই দিনে, তাই না? এখানে মাউসের কার্সার নিলাম, দেখতে পাচ্ছি 19 তারিখে স্পট লিখে সার্চ করেছিল 97 জন পার্সন, শুধুমাত্র ইউনাইটেড স্টেট। এখন আমি দিয়ে দিলাম এটা ওয়ার্ল্ড ওয়াইড, গোটা পৃথিবীর মানুষ কতজন সার্চ করেছিল। ওকে, আমি জানতে চাই। দেখেন এই যে মার্চের 14 তারিখে সার্চ করেছিল 80 জন মানুষ স্পট লিখে, সবচেয়ে বেশি সার্চ করেছিল এখানে 100 জন মানুষ মার্চের 28 তারিখে, তারপরে নিচে ডাউন হয়ে গেছে। এভাবে আপনি একটা ওভারভিউ দেখে নিতে পারেন। এখন নিচে স্ক্রল করলে ওয়ার্ল্ড ওয়াইড যেহেতু বলেছি, সেক্ষেত্রে তারা ম্যাপে বলে দিয়েছে কোন দেশ থেকে কতজন, বুঝতে পারছেন? মাইম ভাই এখানে খেয়াল করেন একটু। ইউনাইটেড স্টেট থেকে 35 জন, কানাডা থেকে 28 জন, এভাবে মাউসের কার্সার ধরলে আপনি যে উগান্ডা থেকেও দেখছেন, উগান্ডার মানুষও খেলা দেখে। হ্যাঁ, ইন্ডিয়া থেকে, হ্যাঁ বাংলাদেশেও আছে, পাকিস্তান, বাংলাদেশ আশেপাশে আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। নেপাল আছে, ইন্ডিয়া আছে। আচ্ছা, আপনারা এভাবে দেখে নেন, আমি সময় বেশি দিচ্ছি না। এভাবে আপনি একটা গুগল ট্রেন্ডস, এখন আপনি চাচ্ছেন যে এটার সাথে কোনো কিছুকে কম্পেয়ার করার জন্য, হ্যাঁ, ফিফা লেখে আমি সার্চ করলাম। এখন দেখেন এটার কালার নীল, এটার কালার লাল। এই দুটাকে কম্পেয়ার করব, যে ফিফা লিখে মানুষ বেশি সার্চ করে নাকি স্পোর্ট লিখে। আমার যখন কিওয়ার্ড হবে তখন আমার জানতে ইচ্ছে করবে না যে কি লিখে আমার ওয়েবসাইটে বেশি মানুষ আসতে পারে, সেটা তো আমাকে অ্যানালাইজ করতে হবে। তো কিওয়ার্ড রিসার্চ করতে হলে আপনার এটাকে জানতে হবে। তো দেখেন ফিফা লিখে শুধুমাত্র এই যে লাল একদম এটা নিচের দিকে, ফিফা লিখে তেমন কোনো, কারণ এখন ফিফার কোনো খেলা হচ্ছে না। যখন হবে এটা সর্বোচ্চ পৃথিবীর সবচাইতে র্যাঙ্ক করা কিওয়ার্ড, ফিফা ওয়ার্ল্ড কাপ। ওকে, এখন খেয়াল করেন, যদি আপনারা যখন বিশ্বকাপ হয়েছিল সেই সময়টা সিলেক্ট করে দেন এখান থেকে কাস্টম টাইম দিয়ে, তাহলে দেখবেন হিউজ পরিমাণে ট্রাফিক ছিল। সবচাইতে ফিফা ওয়ার্ল্ড কাপ লিখে বেশি মানুষ সার্চ করে থাকে। শুধুমাত্র ফিফা লিখে সার্চ করেছে 2021 সালে মার্চের 27 তারিখে 4 জন, কিন্তু স্পোর্ট লিখে সার্চ করেছিল 100 জন। এভাবে আপনি যত কিওয়ার্ড এখানে অ্যাড করবেন ততগুলো কিওয়ার্ড এখানে অ্যাড হতে থাকবে, আপনি কম্পেয়ার করতে পারবেন একটা কিওয়ার্ডের সাথে আরেকটা কিওয়ার্ডের। এখান থেকে আপনি ফিল্টার চেঞ্জ করে দিতে পারবেন। আমি ওয়ার্ল্ড ওয়াইড দিচ্ছি, আপনি যে কোনো কান্ট্রি ওয়াইজ দেখতে পারেন, কত দিনের রেজাল্ট দেখবেন সেটা দেখতে পারেন। আমি যদি এখানে দেখেন লাস্ট 5 ইয়ার্স করে দিই, দেখেন হিউজ একটা অ্যামাউন্ট এখানে দেখাবে। এই যে ফিফা দেখেন, তখন মনে হয় বিশ্বকাপ হয়েছিল, দেখেন এই যে এই সময়টাতে 2018-তে ফিফা লিখে সবচাইতে বেশি সার্চ হয়েছিল তখন। এবং এই দিকে খেয়াল করছি আমরা, স্পোর্ট লিখে সার্চ করছে 100 জন, তখন ফিফা লিখে অনলি 3 জন ছিল। তো সময় প্রেক্ষিতে এটা হয়ে থাকে। আসলে আপনার কিওয়ার্ড কি হবে এটার উপর ডিপেন্ড করবে। ওকে, এটা গেল গুগল ট্রেন্ডস। এবার গুগল ট্রেন্ডিং সার্চ, এইটা হচ্ছে আজকে বা গতকাল কোন কিওয়ার্ড লিখে সবচাইতে বেশি সার্চ হয়েছে এটার একটা লিস্ট। এটাকে সিরিয়াল 1, 2, 3, 4 করে সাজাইছে। আজকে গত 3 ঘন্টার মধ্যে সবচাইতে গোটা পৃথিবীতে সার্চ হয়েছে এই কিওয়ার্ড লিখে বেশি, সেটা 50,000-এরও বেশিবার মানুষ সার্চ করেছে। এই যে 50K প্লাস। এরপরে দেখেন এই যে একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ড লিখে সার্চ করেছে 20K মানুষ। মাঝে মাঝে এখানে হিরো আলমের গানও থাকে, হাস্যকর কিছুই না। আচ্ছা, এই দেখেন ফ্রাইডেতে সার্চ হয়েছিল 10 মিলিয়ন প্লাস, দেখেছেন? এই শুধুমাত্র এই নাম লিখে। হ্যাঁ,
মারা গেছে না? আচ্ছা শেষ করে দেবো, আমরা শেষ করে দেবো আর কিছুক্ষণের মধ্যে। আচ্ছা এটা হচ্ছে গুগল ট্রেন্ডিং সার্চ। শুধুমাত্র এইটা নিয়ে টেকনিক্যালি কাজ করলে পিছনে দেখতে হবে না। কেন বললাম জানেন? মনে করেন আজকে যেহেতু এইটা নিয়ে সবচেয়ে বেশি মানুষ সার্চ করছে, এই কিওয়ার্ডটা আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করলেন আজকে, তাহলে আপনারটাও সার্চ রেজাল্টে আসবে। আর এতজন মানুষ আপনার ওয়েবসাইট দেখার সম্ভাবনা, যেখানে অডিয়েন্স সেখানে সম্ভাবনা। গুগল ট্রেন্ডস লিখে সার্চ করেছে, এই যে এখানে এই যে গুগল সার্চ ট্রেন্ডিং সার্চ। এবার আমরা আরেকটা একটু ম্যাজিক দেখে ক্লাস শেষ করে দেবো। হ্যাঁ, ম্যাজিক। আমরা হট সার্চ লিখে সার্চ করেছি। হ্যাঁ, এটা আর কেমন গরম সার্চ কোনো কিছু না, এটা লাইভ সার্চ আর কি। হ্যাঁ, এখন রাইট নাও কে কিবোর্ডে কি লিখে সার্চ করতেছে এই পৃথিবীতে সব কিছু আমরা দেখতে পারবো। মিরাক্কেল না? এখান থেকে দেখেন এটার বাড়াতে পারবো। এই যে এটা বাড়াই দিলাম, এই যে দেখেন এইগুলো ধরেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এখানে। হ্যাঁ, এখন কে কি লিখে গুগলে সার্চ করছে সেটা দেখাচ্ছে। এখন আরেকটা মজার ব্যাপার দেখেন, এখান থেকে আপনারা রিজন চেঞ্জ করে দিতে পারবেন, কোন কান্ট্রি ওয়াইজ দেখতে পারবেন। এখান থেকে যদি আমরা কান্ট্রি চেঞ্জ করে দিই, হংকং করে দিই, দেখেন কি লেখা আসবে, চায়না না? হংকং এ কে কি লিখে সার্চ করছে দেখেন। ভাই ভাগ্যক্রমে বাংলাদেশ নাই। এখান থেকে বিভিন্ন কান্ট্রি দেখবেন, এই যে ইন্ডিয়া আছে না, এই যে ইন্ডিয়া দেখতে পারবেন যে হচ্ছে ফ্রাইডে গতকাল। আচ্ছা, এটা শুধু মজা নেওয়ার জন্য দেখানো না, এসইওতে এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে, দেন আমরা ভালো কিছু করতে পারবো। কিভাবে করতে হবে সেটা আমি দেখাবো। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে, হ্যাঁ এগুলো যখন করবেন তখন তো অবশ্যই আমাদের স্ক্রিনশট দেখাবেন যে বাসায় কাজ করছেন। ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটু কনসেপ্ট, আমি সবার কাছ থেকে একটু কি হাসতেছেন কেন? আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ দিয়ে সবাই একটু রিসার্চ করবেন যে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করা যেতে পারে, কিওয়ার্ড রিসার্চ বিষয়টা কি, আমি যতটুকু বললাম এটুকুই অ্যানালাইজ করো। ঠিক আছে, ওকে।